এবার কঠিন ঘোষণা দিলেন শেখ হাসিনার চাঞ্চল্যকর ফোন রেকর্ড ফাঁস। এইদিকে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা যাচ্ছে পরে সময় নিচ্ছে সবাই দিতে হয়। বলেছি আমি কিন্তু থাকবো না, সোজা কথা আমরা অসম্ভব এই দেশে আমরা। দর্শক, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এই কল রেকর্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এবার স্পষ্ট করে জানা গেল যে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, কখন নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন, কি তার পরিকল্পনা ছিল। বাংলাদেশবাসীর জন্য একটা সতর্ক বার্তা। দুঃখিত, এটা তো এখন বাংলাদেশ নাই, এটা তো এখন পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের সকল বাংলাদেশপন্থী মুক্তিযুদ্ধপন্থী নাগরিকদের উদ্দেশ্যে একটা বার্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন। ডক্টর ইউনূস জানেন, তার রাজনৈতিক মিত্ররা জানে, তার যেসব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে, সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না। এখনো পর্যন্ত আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন হয়তো অনেকে বলতে পারে নির্বাচনে আমেজ শুরু হয়ে গিয়েছে, সকল জায়গায় প্রচার প্রচারণা করছে জামাত, এনসিপি, বিএনপি। আরে ভাই, এগুলা ফরম্যালিটির জন্য করতেই পারে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো, হ্যাঁ বলো। ফোন করেছি যে আজকে তো 4:30টায় আমরা ডিপ্লোম্যাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্টে, কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য। কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা ভেবে আসবো, মানে রিলাক্টেড। সেই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে করবো সেটা। তারা আসতে পারবে না বলছে, আসতে পারবে না, ঠিক কয়েকজন বলেছে না, আমার সাথে সামনে ফরেন সেক্রেটারি আছে, সিকিউরিটি কনসার্ন ব্যক্ত করেছে। আচ্ছা না, যেটা বুঝছেন তো অসুবিধা তাই না? হ্যাঁ, যদি আসতে যদি বলতে পারো ভালোই হয়, বলতে পারলে ভালো হয়। রাইট, আমি একমত। তুমি একটা কাজ করো, আগে ওদিকে চলে যাও, কারণ এদিকে তো সে গোলমাল করবে। তারা তো আজকে অ্যাটাক তো কাজে আমরা থাকি কি না থাকি, মরি কি বাঁচে তার তো ঠিক নাই। আমার মনে হয় এটা করে রাখা ভালো হবে। রাইট। হ্যাঁ, তো আমার এখানে তো কিন্তু আমি একটু অফিসে যাচ্ছিলাম, দেখলাম যে শত নয় হাজারের উপরে অফিসটা বন্ধ, অফিস যাবার করতে গিয়ে আমি কার্ফিউর মধ্যে অফিস করেছি তো আগেও। অফিসে গেলে ওই যে এগুলো প্রিপেয়ার করা না, আমাদের ব্রিফিং প্রিপেয়ার করার কর্মকর্তারা সবাই থাকে, সুবিধা। এখন সবাই বাসায় বসছি। তোমার একটা কাজ করো, ওই হোটেল ওয়েস্টিনেই চলে যাও, ওখানে বসে সব কাজ করো। সেটা করা যায়। রাইট, হ্যাঁ সেটা করে নেওয়া ভালো, আমি একমত। রাইট, ওখানে যাও, বল যে আমরা এখানে আছি, এখানে বসে কাজ করি। ঠিক আছে, ওকে। কারণ এই কারফিউ টাফু দিয়ে এরা কিছু করতেছে না, কালকে খালি লম্বা কথা বলে গেছে। আমি দেখছি, আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, কারণ সব লিখে থেকে সব রেডি করছি। এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানা হয় না। ইমার্জেন্সি দিয়ে লাভ হবে কি, ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো, বেশি হয় না। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান যাকে যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। এটা এখন বললো না, বাইরে বললে আবার আরো এরকম ভাবে একটা ঝামেলা করে বেশি দেখা যায়। ঠিক আছে, ঠিক তো বলছি, 24 ঘন্টা সময় নিচ্ছে, সে চেষ্টা করবে এই করতে। দেখা চেষ্টা করে সময় নিচ্ছে তো সময় দিতে হয়। বলেছি আমি কিন্তু থাকবো না, সোজা কথা আমরা অসম্ভব এই দেশে আমরা। ঠিক আছে, এটা আপনি নেতা কর্মীদের নিয়ে কিছু রাখতেছি না। প্রত্যেক জায়গায় সবাই ঘর বাড়ি ছেড়ে পড়ে যে কি এগুলি জানো ব্যাপারে বাবা, নখারিতে ফোন করছে, কানপরে দিয়ে দিয়ে সব বাড়ি করে দিচ্ছে। আর ডোনাল্ডো আমার সাথে 4টার সময় কথা বলতে চাইনি। আচ্ছা, 4টায় ব্রিফিং দিয়েছি, কথা বললে বলুক কি বলে শুনি। আচ্ছা ঠিক আছে। দর্শক, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। এই কল রেকর্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এবার স্পষ্ট করে জানা গেল যে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত কবে নিয়েছিলেন, কখন নিয়েছিলেন, কিভাবে নিয়েছিলেন, কি তার পরিকল্পনা ছিল। এবং এই কল রেকর্ড যদি সত্যি হয় তাহলে এর আগে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা কি করেছিলেন, তার সঙ্গে কারা মিটিং করেছিল, কি হয়েছিল, কিভাবে গেছেন, এই যে গল্পগুলো আমরা শুনেছি সেই গল্পগুলো সবই মিথ্যা গল্প মনে হতে পারে। এবং মিথ্যা
মিথ্যা গল্প হিসেবেই আমার মনে হয় যে ইতিহাসে লিখিত হবে যদি এই শেখ হাসিনার খুবই গুরুত্বপূর্ণ এই কল রেকর্ডটা সত্য হয়, যে কল রেকর্ডে শোনা গেল তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে কথা বলছেন। কি সেই কল রেকর্ড, কি ছিল সেখানে? সাংবাদিক জুলকারনায়ের শায়ের একটি পোস্ট শেয়ার করে এই কল রেকর্ডটা সামনে নিয়ে এসেছেন বেশি করে। আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনার এই কল রেকর্ডে কি কি আছে, যার প্রেক্ষাপটে বললাম প্রথমেই যে গত বছর 5 আগস্ট কি কি ঘটেছিল গণভবনে, যে গল্পগুলো আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে শুনেছিলাম সেগুলো মিথ্যে হয়ে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডে দেখা যাচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা কনভারসেশন, 1 মিনিটের মতো, 1 মিনিটের একটু বেশি একটা কনভারসেশন, যেটাতে তিনি কথা বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে, সর্বশেষ নির্বাচনের পরে যাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি তার আগে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাসান মাহমুদের সঙ্গে খুবই জরুরি কথা বলতে শোনা গেল তাকে। এই কল রেকর্ড যদি এআই দিয়ে তৈরি না হয়, যদি সত্য হয়, অথেন্টিক হয়, তাহলে আমার মনে হয় যে তার পদত্যাগের ব্যাপারটা এবার স্পষ্ট হয়ে গেল। স্পষ্ট হয়ে গেল মানে হচ্ছে যে তার মানে তিনি কবে, মানে ওই 5 তারিখে তাকে বাধ্য করা হয়েছিল, যে ব্যাপারগুলো আমরা শুনেছিলাম। আমরা 5 তারিখ সম্পর্কে কি শুনেছিলাম, যে 5 তারিখ সকাল থেকেই একের পর এক মিটিং হচ্ছে গণভবনে। সেই মিটিং হওয়ার প্রেক্ষাপটে সেনাপ্রধান, 3 বাহিনী প্রধান শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছেন যে ছাত্র জনতা ধেয়ে আসছে গণভবনের দিকে, খুব বেশি সময় পাওয়া যাবে না, আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করে আপনি এখান থেকে চলে যান। কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। শেখ হাসিনা যখন রাজি হচ্ছিলেন না, তখন শেখ রেহানাকে নিয়ে 3 বাহিনী প্রধান সেখান থেকে একটু বাইরে যান, বাইরে গিয়ে শেখ রেহানাকে বোঝান। শেখ রেহানা তখন সজীব ওয়াজেদ জয়কে ফোন করেন, ফোন দিয়ে তাকে ব্যাপারটা বলেন, বোঝান। সজীব ওয়াজেদ জয় তখন দায়িত্ব নিয়ে তিনি তার মাকে ফোন দেন, মাকে ফোন দিয়ে মাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করেন যে এই মুহূর্তে আর মানে তোমার জীবনের কোনো নিরাপত্তা নেই, তুমি এটা ছেড়ে ওখান থেকে চলে যাও নিরাপদে। এই গল্পগুলো জানি। তারপরে আরেকটা গল্প জানি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ মুহূর্তে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেই ভাষণের খসড়া রেডি করেছিলেন, কিন্তু মানে টেলিভিশনের ক্যামেরা লোকজন এসে সেই ভাষণ রেকর্ড করতে এত সময় লাগবে যে সময় তাদের হাতে ছিল না। শেষ পর্যন্ত সেনাপ্রধান তাকে 45 মিনিট সময় দিয়েছিলেন রেডি হয়ে গাড়িতে ওঠার জন্য। তারপরে 12টার কিছু পরে দেখা গেল যে গণভবনের পাশেই পুরনো যে বাণিজ্য মেলা মাঠ, সেই মাঠে হেলিকপ্টার এসে তাকে নিয়ে গেল। এই গল্পগুলোই তো আমরা জানতাম, কিন্তু এই নতুন কল রেকর্ডে, যে কল রেকর্ডটা আমরা সঙ্গত কারণেই আপনাদেরকে শোনাতে চাচ্ছি না, এই কারণেই সেন্সিটিভ ইস্যুর কারণে। 1 নাম্বার 2, বাংলাদেশ সরকার সম্প্রতি যে নির্দেশনা জারি করেছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি এগুলো প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সরকারের সিদ্ধান্তের উপরে শ্রদ্ধা জানিয়ে সেটা করতে চাই না, শুধুমাত্র সেই আলোচনাটা করতে চাই যে কল রেকর্ডে তিনি কি বলার চেষ্টা করলেন, যাতে করে আমরা 5 আগস্টের আগের গল্পটা মনে হয় ভাবতে পারি যে ভুল ছিল। তিনি এই কল রেকর্ডটা প্রকাশ করে দাবি করা হচ্ছে এটা পদত্যাগের আগের দিনের, অর্থাৎ 4 তারিখের কল রেকর্ড, অর্থাৎ 24 ঘন্টা আগের কল রেকর্ড, যখন কিনা তিনি হাসান মাহমুদকে বলছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সবকিছু লিখে রেডি করেছেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি পদত্যাগ করবেন এবং তিনি বলবেন যে আপনি 3 বাহিনী প্রধানকে ডাকেন, ডেকে যেভাবে ইচ্ছা সেভাবে চালান, আর না, এভাবে আর চলে না, এভাবে আর চলতে পারে না, এই দেশে আর না। তিনি একেবারে এভাবেই বলেছেন যে এদেশে আর না, অনেক হয়েছে, এভাবে আর চলতে পারে না, এদেশে আমি আর থাকবো না, এভাবেই হাসান মাহমুদকে তিনি বলেছেন। হাসান মাহমুদ তাকে বলেছেন যে ইমার্জেন্সি দিলে কেমন হয়, কিন্তু তখন শেখ হাসিনা বলেছেন যে ইমার্জেন্সি দিয়ে কোনো লাভ নেই, ইমার্জেন্সি দিয়ে কি হবে, কিছুই হবে না। তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন যে সবাই বড় বড় কথা বলছে, এই দায়িত্ব নিচ্ছে, ওই দায়িত্ব নিচ্ছে, কারফিউ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না, এইভাবে আর চলতে পারে না, এখানে আমি আর থাকবো না, আমি চলে যাবো, সব কিছু লিখে টেকে আমি রেডি করে ফেলেছি, আমি রাষ্ট্রপতির কাছে দিয়ে মানে পদত্যাগপত্র দিয়ে আমি চলে যাব। লাস্ট তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে চিফ 24 ঘন্টা সময় চেয়েছে, দেখি সেই 24 ঘন্টার মধ্যে কি করে সেটুকুই দেখবো, তারপরে আমি আর থাকবো না, আমি চলে যাব। অর্থাৎ আগের দিন 4 তারিখে, আগস্টের 4 তারিখে তিনি ডক্টর হাসান মাহমুদকে ফোনে বলছেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত শুধু নেননি, তিনি পদত্যাগপত্র লিখেও রেডি করে ফেলেছেন, সব কিছু প্রস্তুতি তার হয়ে গেছে, তিনি আর থাকবেন না, তিনি চলে যাবেন। এবং তিনি এটাও বলেছেন যে এদেশে আর না, তার মানে তিনি দেশে থাকবেন না, এটাও আগের দিন হাসান মাহমুদকে তিনি বলছেন। এই যে ব্যাপারগুলো, মানে আরও অনেক কথা বলেছেন, কি হচ্ছে না হচ্ছে, ম্যাসাকার হচ্ছে, বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, নোয়াখালীর প্রাসঙ্গ
প্রাসঙ্গিকভাবে এনেছেন। কি কারণে আমি জানি না, যেহেতু কনভারসেশনটা খুবই শর্ট কনভারসেশন, পুরোটা হয়তো প্রকাশ করা হয়নি। তার মানে মূলত বলা হয়েছে যে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও করছে, আগুন দিচ্ছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। শেষে হাসান মাহমুদ শেখ হাসিনাকে বলেছেন, ডোনাল্ড লু আজকে আমার সঙ্গে বসতে চায়, আমার সঙ্গে কথা বলতে চায়, দেখি সে কি কথা বলে। 4টায় আমার সঙ্গে মিটিং ডেকেছে, দেখি 4টায় কি কথা বলে, শুনতে তো আর সমস্যা নেই। তখন শেখ হাসিনা তাকে বলেন যে দেখো শোনো কি বলে। এই হচ্ছে কনভারসেশন। তার মানে হচ্ছে যে এই কনভারসেশন থেকে আমরা নিশ্চিত হতে পারি যে 5 তারিখে গণভবনের যে নাটক সম্পর্কে এর আগে আমরা শুনেছিলাম, বিভিন্ন সূত্র দিয়ে গণমাধ্যমে উঠে আসা যে গল্পগুলো আমরা শুনেছিলাম, যে 5 তারিখে একের পরে এক মিটিং, শেখ হাসিনা রাজি হচ্ছেন না, তাকে জোর করে রাজি করানো হচ্ছে, তারপরে সজীব ওয়াজেদ জয় তাকে ফোন করে রাজি করাচ্ছেন, শেখ রেহানা তাকে বোঝাচ্ছেন, তারপরে 45 মিনিট সময় দেয়া, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে না দেয়া, স্ক্রিপ্ট রেডি হওয়া সত্ত্বেও মানে সময় পাওয়া যাবে না এই কারণে দেয়া, তারপরে তড়িঘড়ি করে হেলিকপ্টারে চলে যাওয়া, মানে এবং আরেকটু দেরি হলে মানে তিনি জনগণের রোষানলে পড়তেন, এরকম এই ব্যাপারগুলো, উত্তেজনাকর যে ব্যাপারগুলো আমরা শুনেছি, সেই ব্যাপারগুলো আমার মনে হয় মিথ্যা হয়ে যাবে যদি এই অডিও কল রেকর্ডটি সত্য হয়। তাহলে কি এখন বলা যায় যে শেখ হাসিনা আসলে মানসিকভাবে 5 তারিখের আগেই, অর্থাৎ আগস্টের শুরুতেই প্রিপারেশন নিয়ে ফেলেছিলেন যে এভাবে আর চলতে পারে না, তিনি আর দায়িত্ব পালন করবেন না, তিনি চলে যাবেন। এবং মানে এই যে 5 তারিখকে ঘিরে হঠাৎ করে তিনি ভারতে গেলেন, ভারতের সঙ্গে যোগাযোগটা কে করলো 5 তারিখে, ওই মুহূর্তে 1-2 ঘন্টার মধ্যে ভারতের সঙ্গে এত বড় যোগাযোগ করা, ভারতে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান যাওয়া, তার অনুমতি দেয়া, এত শর্ট টাইমে কি সম্ভব হয়েছে? আমার মনে হয় যে সেটাও ভুল তথ্য আমরা জেনেছিলাম। এই অডিও রেকর্ড অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে অন্তত আগের দিনই সব কিছু ফাইনাল করে ফেলেছিলেন শেখ হাসিনা, যে তিনি আর থাকছেন না, তিনি চলে যাচ্ছেন। এবং চলে যাওয়ার যে গন্তব্যে তিনি চলে গেছেন, সেই চলে যাওয়ার পরিকল্পনাটা যে সেই গন্তব্যেই ছিল, এখন এটার মাধ্যমে স্পষ্ট হওয়া যায়। তার মানে তিনি পরিপূর্ণভাবে আগস্টের শুরু থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, এবং তার যে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বাহিনীর প্রধান, সেই প্রধানদের উপরে তিনি আস্থা হারিয়ে ফেলেছিলেন। যখন কিনা অনেকে বলেন যে শেখ হাসিনার এই পতন এবং আন্দোলনের মর্মার্থ বুঝতে না পারা, আন্দোলন কোন দিকে যাচ্ছে, কারা নিয়ন্ত্রণ করছে, এই পুরো ইনফরমেশনটা তার কাছে না আসা, এটা আইদার গোয়েন্দা ব্যর্থতা অথবা গোয়েন্দা বিশ্বাসঘাতকতা, এভাবেও আলোচনা করার চেষ্টা করেন অনেকে। দর্শক, আপনার কি মনে হয় এই কল রেকর্ডটা কি আপনার কাছে সত্য মনে হয়, নাকি আগের যে গল্প আমরা 5 তারিখের গল্প জানতাম সেই গল্পটা সত্য? বাংলাদেশবাসীর জন্য একটা সতর্ক বার্তা, দুঃখিত, এটা তো এখন বাংলাদেশ নাই, এটা তো এখন পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের সকল বাংলাদেশপন্থী মুক্তিযুদ্ধপন্থী নাগরিকদের উদ্দেশ্যে একটা বার্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন। গতকালকের ভূমিকম্পে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 25 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও হাজারের উপরে হতাহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছে, অনেকেই হসপিটালের বেডে কাতরাচ্ছে, অনেকের হাত পা ভেঙে গেছে। সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকার নাম পুরান ঢাকা। পুরান ঢাকায় একাধিক ভবন ফাটল ধরেছে, একটা ভবন আরেকটা ভবনের গায়ে হেলে পড়েছে। পুরান ঢাকা এতটাই অপরিকল্পিতভাবে সৃষ্টি হয়েছে, যেখানে ভূমিকম্প হলে উদ্ধার কার্য পরিচালনা করার জন্য ফায়ার সার্ভিসের যে গাড়ি সেখানে প্রবেশ করবে, সেই অবস্থা সেখানে থাকবে না। একাধিক বিশ্লেষকের মতে পুরান ঢাকায় যদি ভূমিকম্প হয় 6 মাত্রার উপরে, সেক্ষেত্রে পুরান ঢাকা মাটির সাথে মিশে যাবে। আর পুরো ঢাকা শহরটাকে যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তবে মাটির সাথে মিশে যাবে। এই শহরে কাউকে উদ্ধার করার মতো পরিস্থিতি থাকবে না। আপনারা যারা ঢাকায় থাকেন অনেক অনেক সাবধানে থাকেন। সাবধানে থাকা আসলে কি বলবো বুঝতেছি না, কারণ যেখানে যাবেন সেখানে মৃত্যু হয়ে আছে। গতকাল একটা গবেষণার ফলাফল দেখেছি এবং আরো বিভিন্ন মাধ্যমে তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞের সাথে কথা বলে যতটুকু জেনেছি, বাংলাদেশে 8 মাত্রার একটা ভূমিকম্প হবার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে হতে পারে। এই 8 মাত্রার ভূমিকম্পের সব থেকে আশঙ্কাপ্রবণ অঞ্চল হচ্ছে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ। এই কয়টা স্থানে 8 মাত্রার ভূমিকম্প হবার সম্ভাবনা অনেক বেশি, এবং যদি কোনো কারণে এই অঞ্চলগুলোতে 8 মাত্রার ভূমিকম্প হয়, সেক্ষেত্রে এই অঞ্চলে একটা পিলার অবশিষ্ট থাকবে না। শুধুমাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরে যে কম্পন সৃষ্টি হয়েছিল, আমি যতটুকু শুনেছি মানুষের থেকে, গত 1 দশকে সব থেকে বড় ভূমিকম্প হয়েছে, সব থেকে বেশি কম্পন অনুভূত হয়েছে। 8 মাত্রা যদি হয়, 5.7 যে অবস্থা হয়েছে, 6, এরপর 7, এরপর 8 যদি হয়, কল্পনা করতে পারছেন কি হবে? গতকাল যখন ভূমিকম্পে সারা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে, পুরান ঢাকায় একটা ছোট্ট বাচ্চা তার বাবা সহ মারা গিয়েছে, ঠিক সেই মুহূর্তে সেনাকুঞ্জে উৎসব পালন করতেছিল তথাকথিত রাজনৈতিক দলের নেতারা। সেখানে আবার আমাদের ম্যাডাম বেগম জিয়া তিনিও গিয়েছেন, চকচকে শাড়ি পরে, হ্যালোইডে যে এলিয়েনরা সাজে না মেকআপ দিয়ে, ওইরকম মেকআপ পরে তিনি গেছেন। শুনেছি তার লিভার সিরোসিস, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, তাকে আওয়ামী লীগ সরকার চিকিৎসা সেবা দেয় নাই, অথচ 5 আগস্টের পর তিনি দিব্যি চলাফেরা করছেন, দাওয়াতে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন। আজকে সেনাকুঞ্জে গিয়ে ইউনূসের সাথে কি দহরম মহরম সম্পর্ক, কি দহরম মহরম ভালোবাসা, কি দহরম মহরম প্রেম, এভাবে যদিও বলতে হয় না, তবে ইউনূসের আর ম্যাডামের এই ছবিটা দেখেন, কি মনে হচ্ছে আপনাদের? যাব প্যার কিয়া তো ডরনা
डरना क्या जब प्यार किया तो डरना क्या। গান গাইতে পারি না, মনে পড়লো এই ছবিটা দেখার পর। এরকম মজলিমা তারা বসিয়েছিল সেনাকুঞ্জে, এরপর বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে এনসিপির বাছুরগুলাও ছিল সেখানে। পরবর্তীতে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খালেদা জিয়া এবং আমাদের ইউনূস সাহেব যখন কথা বলছিল কানে কানে, সেই সময় পাশে বসেছিল আমাদের মীর জাফর, দেখতেই পাচ্ছেন ছবিতে। এভাবে গতকালকের দিন উদযাপন করা হয়েছে। এরপর সবশেষে আমাদের শান্তির পায়রা শান্তি কাকু বলেছেন স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়া। আমি মেনে নিলাম স্বাধীনতার ঘোষক জিয়া। স্বাধীনতার ঘোষণা করা আর ঘোষণাপত্র পাঠ করা এর মধ্যে কি কোনো পার্থক্য আপনারা খুঁজে পান? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণাপত্র কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেছিল, সেই সময় যে তরঙ্গ, শব্দ তরঙ্গের যে লেভেল ছিল, বেতারের যে লেভেল ছিল, ওইটা শুধুমাত্র ওই চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত হয়তো বা শোনা গেছে। এরপর কিন্তু সারা বাংলাদেশে ওইটা কিন্তু কেউ শুনে নাই। ওইটা যে বঙ্গবন্ধুর নামে যুদ্ধ হয়েছে এবং খোদ জিয়াউর রহমান যে ঘোষণাপত্র পাঠ করেছেন সেখানে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এভাবে তিনি সেই ঘোষণাপত্রেও বঙ্গবন্ধুর নাম উল্লেখ করে সেই ঘোষণাপত্র পাঠ করেছেন। অথচ বিএনপি বারবার ইতিহাস বিকৃত করার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় আমাদের শান্তি কাকু তিনিও আজকে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করলেন। এটা খুবই স্বাভাবিক। মির্জা ফখরুল এমনি তো ডক্টর ইউনূসের মাঝে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান না। এগুলো তো একটার সাথে একটা প্রাসঙ্গিক, তাই না? জিয়ার প্রতিচ্ছবি তিনি দেখতে পান কারণ জিয়াউর রহমান যেমন ছিলেন ডক্টর ইউনূসও ঠিক তেমন। তাহলে আমার একটা প্রশ্ন, যেহেতু জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ইউনূসের মাঝে দেখা যায়, গত এক বছরে বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসে নাই। গত এক বছরে বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংসের মুখে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের মুখে, আলটিমেট ক্ষতি হয়েছে বাংলাদেশের বন্দর বিক্রি করে দেওয়া হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে, বাংলাদেশের স্বাধীনতা হুমকির মধ্যে পড়ে গেছে, বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নাই, বাংলাদেশে আইন শৃঙ্খলার অনুপস্থিতি। তার মানে কি জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে হাফুট না ভোটের মাধ্যমে নিজেকে বৈধতা দিয়ে যে শাসন তিনি কায়েম করেছিলেন, তৎকালীন সময়েও কি বর্তমান সময়ের মতো পরিস্থিতি ছিল? নয়তোবা কেন মির্জা ফখরুল সাহেব ইউনূসের মাঝে জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান? নাকি এই বয়সে এসে তিনি ম্যাডামের সাথে একজনকে খাপ খাইয়ে দিতে চাচ্ছেন, জোড়া লাগিয়ে দিতে চাচ্ছেন? আমি প্রশ্ন করতেছি, আই এম নট শিওর। একটা দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধান রাজনৈতিক দলগুলা যদি নির্লজ্জ হয়, সেক্ষেত্রে কিছু বলার থাকে না। প্রধান উপদেষ্টা জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। একটা কথা, সে যেখানে যায়, যেখানেই কথা বলে, সেখানে যুদ্ধ নিয়ে কথা বলে। প্রস্তুত থাকতে হবে সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো কিছুর জন্য, হোয়াটএভার। এই সেই কার সাথে যুদ্ধ করবেন স্যার? ভারতের সাথে যুদ্ধ করে টিকতে পারবেন? আপনার নিরাপত্তা উপদেষ্টাকে যেভাবে দিয়েছে, শুনেছি 15 দিনের সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্রবাদ, মৌলবাদ, চরমপন্থার বিরুদ্ধে বন্দোবস্ত না করলে, সরকারি ভাবে ব্যবস্থা না নিলে আপনাদের নাকি ঝুলাবে। শুনেছি, আমি শিওর না, তবে একাধিক গণমাধ্যমে দেখলাম এবং একাধিক ইউটিউবার যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বলেছেন 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে চরমপন্থা, উগ্রপন্থা, মৌলবাদ, জঙ্গিবাদ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে জঙ্গি ঘাটিগুলো হয়েছে, এই ঘাটিগুলো যদি নিরসন করতে না পারে সরকার, সেক্ষেত্রে এই সরকারের উপর নির্মম খড়গ নেমে আসবে। এটুকু আমি শুনেছি, এখন বাকিটা কি হবে আসলে বুঝতেছি না। এই ভূমিকম্পের দিনে যেদিন বাংলাদেশের 20 জন মানুষ মারা গিয়েছে, সেখানে ছোট শিশু ছিল। এখন আর তাদের চেতনার দণ্ড জাগ্রত হয় না, এখন আর তাদের আসমান কেঁপে উঠে না, এখন আর তাদের আবেগ কাজ করে না। ভূমিকম্প হচ্ছে একদিকে, মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেছে। তারা সেনাকুঞ্জে রাবনে বানায় দিয়ে জরির সিনেমার অভিনয় করতেছে। তারা সেনাকুঞ্জে যাব প্যার কিয়া তো ডরনা কিয়া, যাব প্যার কিয়া তো ডরনা কিয়া গান গাইতেছে। এই হচ্ছে রাষ্ট্রের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থা। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? আমাদের দেশে কি হতে চলেছে? তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার ফোন রেকর্ডকে কেন্দ্র করে যেসব মন্তব্য করলো, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হয়? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।